শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কি কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা বিভিন্ন পক্ষ কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারে আমরা সে সম্পর্কে আইডিয়া নিয়েছি। এইবার আমরা বিভিন্ন প্রকার হিসাব বা বিভিন্ন প্রকার অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া নিব। সো আমরা প্রথমেই দেখব হচ্ছিল চলতি হিসাব সম্পর্কে এবং পরবর্তীতে আমরা দেখব হচ্ছিল সঞ্চয় হিসাব সম্পর্কে। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে চলতি হিসাব কি। আমরা এখানে চলতি হিসাব কাকে বলে জানবো, সঞ্চয় হিসাব কাকে বলে জানবো এবং এদের কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা সেই ক্লাসিফিকেশন সম্পর্কেও জানবো। সো প্রথমে আমরা দেখব চলতি হিসাব কি। দেখো, যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবস বলতে একদিনে, সো একদিনে যতবার ইচ্ছা টাকা জমা ও টাকা উত্তোলনের সুবিধা দেয় তাকেই চলতি হিসাব বলে বা তাই চলতি হিসাব। অর্থাৎ এই হিসেবের বিপরীতে আচ্ছা, সো এইটা আমরা ভালো মতো বুঝে দিই এই লাইনটুকু, কারণ এটা হচ্ছে চলতি হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলতি হিসাব এমন এক প্রকার হিসাব এইখানে একটা দিনে একটা গ্রাহক যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারবে, যতবার ইচ্ছা অর্থ জমা দিতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, আমি ইচ্ছা মতন দিনে সব টাকা ভেঙে তুলতে পারবো, ইচ্ছা মতন আবার আরো এক্সট্রা টাকা জমা দিতে পারবো, কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো বাধা নিষেধ নেই। দেখো, এই হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করে না। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট, যে এইখানে কোনো সুদ প্রদান করা হয় না। অর্থাৎ আমাদের প্রশ্ন আসতে পারে, মিস্টার আকবর এমন এক প্রকার হিসাবে বা এমন এক প্রকার ব্যাংক অ্যাকাউন্ট খুলেন যেখানে কোনো সুদ দেওয়া হয় না, আমাদের সাথে সাথে ধরে নিতে হবে সে এক প্রকার চলতি হিসাবে অ্যাকাউন্ট খুলেছে। সো এই হিসাবের বিপরীতে কোনো সুদ প্রদান করে না এবং ন্যূনতম জমার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই যে অ্যাটলিস্ট এত টাকা জমা রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে সোনালী ব্যাংক বর্তমানে ন্যূনতম 5,000 টাকা জমা নেয়। সো অ্যাকচুয়ালি কোনো ব্যাংকের রুলস নেই এরকম কিছু যে অ্যাটলিস্ট আমাকে ব্যাংকে এত টাকা জমা রাখতে হবে, কিন্তু বর্তমানে সোনালী ব্যাংক ন্যূনতম 5,000 টাকা জমা রাখে বা জমা নেয়। আর এটি সাধারণত শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী। কেন একটা শিল্পপতি বা ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী এটা? কাজ এদের কিন্তু ব্যবসার জন্য বা ব্যবসার প্রয়োজনে ডেইলি অনেকবার টাকা তোলা লাগতে পারে, আবার একাধিক পক্ষ থেকে টাকা এনে জমা দেওয়া লাগতে পারে। সো এদের কোনো রুলস নেই যে ভাই আমি আজকে মাত্র একবার টাকা তুলবো বা আগামীকালকে দুইবার, এরকম না। এদের প্রয়োজনে একদিনে অনেকবার টাকা উত্তোলন করা রাখতে পারে, টাকা জমা দিতে পারে। এর জন্য এই চলতি হিসাবে সাধারণত কোনো শিল্পপতি বা ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী বা বেশি প্রয়োজনীয়, বা এদের জন্য এইটা সবচেয়ে বেশি ফিট করে এই চলতি হিসাবটি। এইবার আমরা দেখব এর ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি। সো চলতি হিসাবকে টোটাল দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো সাধারণ চলতি হিসাব, একটা হলো বিশেষ চলতি হিসাব। তো আমরা দেখবো সাধারণ চলতি হিসাব কি। চলতি হিসাবের যে সংজ্ঞা পড়লাম এটাই আলটিমেটলি সাধারণ চলতি হিসাব। মানে আমরা চলতি হিসাব বা সাধারণ চলতি হিসাব বলতে আমরা চলতি হিসাবকে বুঝি। দেখো, যে চলতি হিসাবের মাধ্যমে কার্য দিবসে ও কর্মকালীন সময়ে গ্রাহক যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারে এবং কোনো সুদ পায় না তাকে সাধারণ চলতি হিসাবে বলে। সো ইচ্ছা মতন অর্থ উত্তোলন করতে পারবে এবং কোনো সুদ পাবে না, এবং এইটাই চলতি হিসাব বা সাধারণ চলতি হিসাব, দুইটা কিন্তু সেম ব্যাপার। চলতি হিসাব বলতে এই যে দেখো এখানে বলে দিয়েছে, চলতি হিসাব বলতে সাধারণ চলতি হিসাবকেই বোঝায়। এই হিসাবের বিপরীতে গ্রাহক ব্যাংক চার্জ প্রদান করে। সো চলতি হিসাব বা সাধারণ চলতি হিসাব সেম কথা কিন্তু। এবার আমরা দেখব বিশেষ চলতি হিসাব। তো পার্থক্য কি? দেখো, তুমি একটা চলতি হিসাব খুললা বাট তোমার অ্যাকাউন্টে প্রায় বড় পরিমাণ অর্থ পড়ে থাকে, ধরে নাও 5 লক্ষ টাকা বা ধরে নাও 15 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে অন অ্যান অ্যাভারেজ যখন ক্যাশ পড়ে থাকে। আমি বড় একজন ব্যবসায়ী, এই পরিমাণ টাকা পড়ে থাকে। এখন 15 লক্ষ টাকা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। সো এখন তুমি ব্যাংকে গিয়ে বললাম, ভাই দেখেন আমি একটা চলতি হিসাব চালাই, ঠিক আছে আমি ইচ্ছা মতো টাকা তুলতে পারি, জমা রাখতে পারি, কিন্তু আমার অন অ্যান অ্যাভারেজ অলওয়েজই অ্যারাউন্ড এরকম পরিমাণ টাকা থাকে, মাঝে মধ্যে কমে আসে, বা বেশিরভাগ সময় আমাদের সপ্তাহে, মাসে বা বছরে খুব বড় পরিমাণ অ্যামাউন্ট পড়ে থাকে। সো যদি আপনি আমাকে টাকাটা সুদ দেন, আমাকে কোনো লাভ হচ্ছে না বা এটা জাস্ট অলস পড়ে আছে, জিনিসটা কেমন হয়ে গেল না? এমন কিছু প্রেক্ষিতে ব্যাংক বিশেষ চলতি হিসাব একটা সার্ভিস দেয়। এখানে কি হয়, যে সকল গ্রাহক ব্যাংকের চলতি হিসাব খুলেও প্রায় বড় পরিমাণের অর্থ জমা থাকে, সেক্ষেত্রে ব্যাংক অর্থ উত্তোলন হয়নি এরূপ দিন বা সপ্তাহকে স্বল্পকালীন আমানত হিসাবে গণ্য করে তার উপরে সুদ প্রদান করে এবং একেই বিশেষ চলতি হিসাব বলে। সো দেখো, আমি গিয়ে বললাম যে ভাই দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় কিন্তু 15 লক্ষ টাকা পড়ে থাকে অ্যাভারেজ, বেশিরভাগ, হ্যাঁ অনেক সময় কমে এটা 2-3 লাখ টাকা হয়ে যাবে, বাট বছরের বেশিরভাগ সময় টাকাটা পড়ে থাকে। এখন এই টাকা তো আমার অলস পড়ে আছে, যদি আপনার সুদ না দেন কেমন হলো? আমি মানলাম চলতি হিসাব হচ্ছে, বাট তবুও বিষয়টা কেমন না? তখন দেখবে আসলে বিষয়টা ঠিক আছে। তো
তখন ব্যাংক করবে ঠিক আছে, আমার বছরের যেই সময় এই পরিমাণ বা বিপুল পরিমাণ অর্থ পড়ে থাকবে, ওই যে সময় থাকবে ওই সময়গুলোকে স্বল্পমেয়াদী একটা আমানত ধরে তার উপরে একটা স্বল্প পরিমাণে সুদ দিবে। অর্থাৎ যেই হিসাবে চলতি হিসাব মানে যেই হিসাবটি চলতি হিসাব হওয়ার পরেও বড় পরিমাণের অর্থ সাধারণত অ্যাকাউন্টে পড়ে থাকে এবং ব্যাংক যখন সেই অ্যাকাউন্টের যে পড়ে থাকা অর্থগুলোকে বিভিন্ন ক্যালকুলেট করে সামান্য পরিমাণ সুদ দেয়, সেই হিসাবকেই বলা হয় বিশেষ চলতি হিসাব। সো আল্টিমেটলি বিশেষ চলতি হিসাব একটি চলতি হিসাবে, কিন্তু এখানে কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণে সুদ পাওয়া যায়। সো এই ছিল আমাদের চলতি হিসাব। এবার আমরা দেখবো হচ্ছিল সঞ্চয় হিসাব সম্পর্কে। সো ব্যাংকের লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংক যে হিসাব খোলে তাকে সঞ্চয় হিসাব বলে। সো আমি নর্মাল ব্যাংকিং লেনদেন করতে পারবো, মানে অর্থ উত্তোলন, অর্থ জমাদান, আমার এটিএম কার্ডের সুবিধা সহ আরও যে ব্যাংকিং সুবিধা, মানে ব্যাংকের লেনদেনের পাশাপাশি যে আরও সুবিধাগুলো পাবো বা এই সুবিধা সহ এক্সট্রা সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংক যে হিসাব খোলে তাকে সঞ্চয় হিসাব বলে। আচ্ছা, তাহলে ভাই সঞ্চয় কিভাবে হয়? ব্যাংক এসব ক্ষেত্রে বলে দেয়, ভাই আপনি মান্থে বা সপ্তাহে যতবার ইচ্ছা অর্থ জমা রাখেন, কোনো বাধা নেই। আপনি সপ্তাহে ১০০ বার টাকা জমা দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সপ্তাহে ২ বার বা ৩ বারের বেশি অর্থ উত্তোলন করতে পারবে না। ধরে নিলাম আমি এক সপ্তাহে মোট ৫০ টাকা করে মোট ৫ বার অর্থ জমা দিলাম। মোট কত টাকা অর্থ দিলাম? ২৫০ অর্থ দিলাম। কিন্তু আমাকে ব্যাংক বলল আপনি ৩ বারের বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। সো আমি কি করলাম? ৭০ টাকা করে মোট ৩ বার অর্থ উত্তোলন করলাম। আমার সেখানে একটা শূন্য বেশি হয়েছে। সো ৩ বার উত্তোলন করলাম, আমার ২১০ টাকা উত্তোলন করলাম। আমার কিন্তু ৪০ টাকা বেঁচে যাচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি কিছু বাধা নিষেধের মাধ্যমে এই ব্যাংক মানুষকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করে তোলে। আচ্ছা, এবার আমরা দেখব সাধারণ সঞ্চয় হিসাব। যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া গেলেও কিছু বাধ্যবাধকতার ভিতরে থেকে টাকা উত্তোলন করতে হয়, তাকে সাধারণ সঞ্চয় হিসাব বলে। অর্থাৎ যতবার খুশি টাকা জমা দাও, কিন্তু টাকা তুলতে গেলে ভাই কিছু বাধ্যবাধকতা আছে, আপনি চাইলেই করতে পারবেন না। এখানে ন্যূনতম জমার কোনো বাধ্যবাধকতা নেই। সোনালী ব্যাংক ন্যূনতম ১০,০০০ টাকা জমা দিয়ে এরও হিসাব করবে। অ্যাকচুয়ালি এই তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট না, বইয়ে ছিল বলে আমি দিয়েছি। এক ব্যাংক এক রকম। কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখা গেছে ১৫,০০০ টাকা রাখে। যেরকম আমি আমার একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, যে অ্যাকাউন্টের এগেন্স্টে আমাকে ইনিশিয়ালি ১০,০০০ টাকা জমা রাখা লেগেছিল। সো এরকম অ্যাকাউন্ট ভ্যারি করে। আবার কিছু হাই ভ্যালু অ্যাকাউন্ট আছে যেখানে দেখা যায় অ্যাকাউন্টে প্রায় ৫০,০০০ টাকা জমা রাখতে হয় ইনিশিয়ালি। সো এরকম এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। সো এটা কাদের জন্য বেশি উপযোগী? স্বল্প ও স্থায়ী আয়ের ব্যক্তিদের জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী। যারা স্বল্প বা স্থায়ী আয় করে, মানে নির্দিষ্ট পরিমাণ আয়, ফিক্সড আয়, তারা এটা করতে পারে। বিকজ তারা জমা রাখবে কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে যার ফলে তাদের অটোমেটিক্যালি কিছু সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হবে। সো এটা ছিল আমাদের সাধারণ সঞ্চয়ী হিসাব। এবার আমরা দেখব বিশেষ সঞ্চয় হিসাব, অন্য সঞ্চয়ী হিসাব। এটা অ্যাকচুয়ালি পার্টিকুলার কিছু সেগমেন্টের মানুষদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই হিসাবটি দেওয়া হয়। যেরকম দেখো গৃহ সঞ্চয় হিসাব, এটা ব্যাংক সাধারণত এখন এটি আর দেখা যায় না খুব একটা, বাট একসময় ছিল ব্যাংক বাসায় গিয়ে যে গৃহবধূরা আছে বা হাউস ওয়াইফ, ওদেরকে এরকম একটা বলতো যে দেখেন আমি আপনাকে একটা বাক্স দিয়ে যাচ্ছি বা একটা মাটির বক্স, আপনি আগামী ২ মাস টাকা জমাবেন, দেন এটা আমরা এসে নিয়ে যাবো, আমরা ব্যাংকে রাখবো। আপনি যাই বাঁচে ১০ টাকা ৫ টাকা করে ব্যাংকে জমে যেটাই হয় আমাকে দিবেন, আমরা একটা আপনার জন্য সঞ্চয় হিসাব করবো। সো ঠিক একইভাবে স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাংক যেই সঞ্চয় হিসাবে সুবিধা দেয়, তোমরা যদি এখন খুলতে যাও, তোমাদের কিন্তু স্টুডেন্টস অ্যাকাউন্ট দিবে এবং এটা মোটামুটি কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। পরে মহিলাদের পার্টিকুলার গার্মেন্টস বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সব মহিলারা কাজ করছে, হয়তো বা লোয়ার বেতনে ৮,০০০ ১০,০০০ বা বলতে পারি গার্মেন্টস শ্রমিকরা, এদেরকে পার্টিকুলার এই সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এবং ব্যাংকিং সেবার সাথে পরিচিত করার জন্য বা তাদেরকে ইনকর্পোরেট করার জন্য এই বিশেষ প্রকার ব্যাংকিং সুবিধা কিন্তু খুলে দেওয়া হয়। পরে বিভিন্ন শ্রমিকের জন্য ব্যাংকে অর্থ জমা রাখে এবং ব্যাংকের মাধ্যমে তারা লেনদেন করে থাকে বা ব্যাংকে অর্থ জমা করে এবং সঞ্চয় করে। এইসব এই ক্যাটাগরির মানুষগুলোকে উদ্বুদ্ধ করার জন্য এই টাইপের হিসাব দেওয়া হয়। সো বেসিক্যালি এগুলো হচ্ছিল পার্টিকুলার সঞ্চয় হিসাব, বাট জাস্ট এটা হয়তো বা দেয় কিছু মহিলাদের জন্য, হয়তো বা বিভিন্ন গার্মেন্টসের মহিলাদের জন্য এই সুবিধা দিবে। এটা কি শ্রমিক লেভেলের জন্য, এটা হয়তো বা স্কুলের শিক্ষার্থীদের জন্য, এটা ছিল কি গৃহবধূদের জন্য। এরকম পার্টিকুলার বিভিন্ন সেগমেন্টের জন্য যেই সঞ্চয় হিসেবের ব্যবস্থা রয়েছে ব্যাংকে, যে কোনো ব্যাংকে, সেটা অন্য সঞ্চয় হিসাবের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। সো বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্ত। আমরা আগামীতে স্থায়ী হিসাব বা অন্য হিসাবের সম্পর্কে জানবো এবং এগুলো ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। সবাইকে আসসালামু আলাইকুম।